আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যখনই আমরা শেয়ার বাজারের মাধ্যমে আর্থিক স্বাধীনতা অর্জন করার কথা বলি, তো আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই, শেয়ার বাজার থেকে আমরা কিভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করব, মানে ডিভিডেন্ড জিনিসটা কি, লাভ্যাংশটা আমরা কিভাবে পাবো। বেশিরভাগ কোম্পানি তারা দুই নাম্বারই করে, লাভটা দেয় না, নিজেরাই খেয়ে ফেলে। তো আজকের এই ভিডিওতে আশা করি যে কোম্পানির ডিভিডেন্ড নিয়ে আপনার আর কোনো প্রকার প্রশ্ন জিজ্ঞাসা এগুলো কিছুই থাকবে না। কোনটা অ্যানাউন্সমেন্ট বা ডিক্লারেশন ডেট, কোনটা আপনার রেকর্ড ডেট, কোনটা এক্স রেকর্ড ডেট, যাবতীয় কিছু জানতে পারবেন। পাশাপাশি আপনি এই যে ডিভিডেন্ড ইনভেস্টিং করে আর্থিক স্বাধীনতা কিন্তু অর্জন করতে পারেন। আর এটা বাংলাদেশের বাজারেই সম্ভব, বাংলাদেশে প্রচলিত কোম্পানিগুলোর মাধ্যমেই সম্ভব। এটার জন্য আপনার আমেরিকার কোম্পানিতে বিনিয়োগ করার কোনো দরকার নাই। তো চলুন দেখা যাক, শুরু করা যাক। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে দেখেন, আমরা কোম্পানির শেয়ার কিনি, তাহলে এক নাম্বার তো আপনার একটা ক্লারিফিকেশন থাকতে হবে যে কোম্পানি সম্পর্কে। তো নর্মালি দেখেন যে একটা কোম্পানির পিছনে পাঁচ প্রকারের ব্যক্তি থাকে। সর্বপ্রথম হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডার বা স্পন্সর, যারা কোম্পানিটার মধ্যে বিনিয়োগ করে। তাহলে এক নাম্বার হচ্ছে স্পন্সর বা শেয়ার হোল্ডার। তো এই যে টাকা পয়সাটা সে বিনিয়োগ করলো, এর বিপরীতে সে কি আশা করে, লাভ তো আশা করে, সেইটারই কোম্পানি আইনের ভাষায় তারই নামে হচ্ছে ডিভিডেন্ড। এরপরে কোম্পানি পরিচালনা করার জন্য সেখানে ডাইরেক্টর থাকে, তো ডাইরেক্টররা কোনো বেতন পান না, তারা সিটিং ফি পান। এটা ছাড়া সেখানে সিইও থাকে, ম্যানেজিং ডাইরেক্টর থাকে, তারা বাৎসরিক প্যাকেজ হিসাবে বেতন নেন। এটা ছাড়া কোম্পানির বাকি যে অন্যান্য কোম্পানি চালানোর জন্য কর্মকর্তা কর্মচারী আছে, তারাও বেতনভোগী, বেতন পান। আর সর্বশেষ যারা গ্রাহক ভোক্তা, এরা ওই পণ্যটা সেবাটা ক্রয় করেন। তাহলে একটা কোম্পানির পিছনে এই পাঁচ ধরনের ব্যক্তি আছেন। আর এদের মধ্যে যদি আমরা বলি, বিশেষত আমরা যখন বলি যে সরকারি কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন না, সরকারি কোম্পানির স্পন্সর যেহেতু সরকার থাকে, তো সরকার নিজের লাভের চাইতে দেশ পরিচালনার উপর বেশি মনোযোগী থাকে। তাই পলিসিগুলোর কারণে কোম্পানিটা লাভ করলেও লাভটা রিটেইন করে, অথবা অনেক ক্ষেত্রে লাভ করতে পারে না, নানা প্রকার পলিসির কারণে। তাই ডিভিডেন্ড যে ইনভেস্টিং এর মেইন কিছু প্রিন্সিপাল আছে, আজকের ভিডিওটা আমরা সেগুলো বলে দিব। তাহলে প্রথমেই আপনি বুঝলেন ডিভিডেন্ড হচ্ছে সেটা, যেটা একটা কোম্পানি বছর শেষে তার লাভের একটা অংশ যারা মূল বিনিয়োগকারী তাদেরকে দেয়। এখন আপনি একটা শেয়ার হইলে আপনিও পাবেন, আর যার কাছে ধরেন যে 90% আছে, সেও কিন্তু প্রকৃতপক্ষে এই ডিভিডেন্ডটাই পাচ্ছে, আর কিছু কিন্তু পায় না। এটা ভালোভাবে বুঝবেন। বাংলাদেশে যে সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে শেয়ার বাজারে নিবন্ধিত, 13টার মতো কোম্পানি আছে, যেমন গ্রামীণ ফোন। তো এটা আবার ডক্টর ইউনুসের কোম্পানি না, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। তো মূল বিনিয়োগকারীরা তো আর বাংলাদেশে আসে কোম্পানি চালায় না, তারা প্রফেশনাল ব্যক্তিদেরকে হায়ার করেছে ডাইরেক্টর হিসাবে। প্রফেশনাল ব্যক্তিরা সিইও এমডি আছে, তারা কোম্পানি পরিচালনা করে। তো এই সমস্ত যাবতীয় যত খরচাপাতি আছে, এই যে ডাইরেক্টরদের সিটিং ফি, এটা ছাড়া বাকি সমস্ত ব্যক্তির বেতন, সরকারের ট্যাক্স, ভ্যাট, যাবতীয় কিছু দেওয়ার পরে যে টাকাটা ইনকাম হয়, ওই লাভ্যাংশটা দেওয়া হয় মূল মালিককে, যারই নাম হচ্ছে ডিভিডেন্ড। আর এই ডিভিডেন্ডের মাধ্যমে আমরা আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারি। যেমন ধরেন যে একটা কোম্পানি 10% ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড বা নগদ ডিভিডেন্ড ঘোষণা করলো, এটা দ্বারা আপনি কি বুঝলেন? এর মানে হচ্ছে ওই কোম্পানিটা একটা শেয়ার যার কাছে আছে, তার ফেস ভ্যালুর 10%। বাংলাদেশের শেয়ার বাজারে 2011 সালের পর থেকে প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। তাইলে 10 টাকার 10% মানে 1 টাকা, মানে শেয়ার প্রতি 1 টাকা বোনাস দেওয়া হইল। আপনার কাছে যদি এখন 1000টা শেয়ার থাকে, তাহলে আপনি 1000 টাকা বোনাস পাবেন, ডিভিডেন্ড পাবেন। এই জন্য আমরা বলি যে শেয়ার বাজারে কত টাকা বিনিয়োগ করলেন তার চাইতে মেইন হচ্ছে কতটা শেয়ার আপনি নিতে পারলেন। এটা হচ্ছে ডিভিডেন্ড ইনভেস্টিং এর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে কতটা শেয়ার আপনার কাছে হইল। এখন এইগুলা কত প্রকারের হইতে পারে? কোম্পানি নর্মালি আপনাকে দুই প্রকারের শেয়ার বোনাস ডিভিডেন্ড দিতে পারে। একটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে, নগদ টাকা, যেটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আর একটা হচ্ছে স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার আমরা বলি। তো নর্মালি একটা কোম্পানি যখন চালু হয়, তার একটা কি থাকে, পেইড আপ ক্যাপিটাল থাকে। ধরলাম যে একটা কোম্পানি 10 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল দিয়ে শুরু হচ্ছে, তার অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 100 কোটি টাকা, 100 কোটি টাকা।
তো এখন এই 10 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করার পর ধরলাম সে 2 কোটি টাকা ইনকাম করছে, এখন 1 কোটি টাকা সে আপনাকে ডিভিডেন্ড আকারে দিয়ে দিল নগদ, বাকি 1 কোটি টাকা তার কাছে সে রেখে দেয় কি জন্য, তার ব্যবসাটা বাড়ানোর দরকার পড়ে। তো এইভাবে করতে করতে তার কাছে যখন অনেক টাকা পয়সা জমে, সে যদি অন্য কোথাও বিনিয়োগ করতে চায় তখন সে তার এই যে পরিশোধিত মূলধন যেটা 10 কোটি ছিল এটাকে বাড়াইতে চায়। তো এটার জন্য আর নতুন করে টাকা উঠাইতে হয় না, অলরেডি শেয়ার হোল্ডারদের টাকা তার কাছে আছে। তখন সে কি করে, শেয়ার হোল্ডারদেরকে শেয়ার বোনাস দেয়, মানে কোম্পানি তার পরিশোধিত মূলধনটা বাড়ায়। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষত ব্যাংকিং সেক্টরের শেয়ারগুলার দাম কম, এই জন্যই প্রতি বছরই ম্যাক্সিমাম ব্যাংকগুলা শেয়ার বোনাস দেয়, তারা ক্যাপিটালটা বৃদ্ধি করে। তাহলে কোম্পানি শেয়ার হোল্ডারদের টাকা আকারে ডিভিডেন্ড দিয়ে দেয়, এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসে, অথবা আপনি চাইলে আপনার ব্রোকারেজ হাউসে সেখানে ইনস্ট্রাকশন দিয়ে রাখতে পারেন। ব্রোকারের আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে, বিও অ্যাকাউন্ট নাম্বার, তার অধীনে ব্রোকারেজ হাউসে চলে আসবে। তো দুটাই অপশনই চালু আছে, আপনি এখন যেটা দেখতে পারেন। আর স্টক ডিভিডেন্ডটা আপনার কি হয়ে যাবে, আপনার ব্রোকারেজ হাউসে আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। এই হচ্ছে দুই প্রকার। আবার কোনো কোনো সময় কোম্পানি যেটা করতে পারে একই সাথে দুইটাই দেয়, যে কিছু তারা মিক্সড ডিভিডেন্ড দিয়ে দেয়, ক্যাশও দেয় স্টক ডিভিডেন্ডও দেয়, বলে যে 10% ক্যাশ, 5% স্টক ডিভিডেন্ড। তো নর্মালি স্টক ডিভিডেন্ড দিয়ে ওই অবস্থায় কোনো শেয়ার হোল্ডারের তেমন লাভ হয় না। কারণ ধরেন যে একটা শেয়ারের দাম যদি 100 টাকা থাকে, এর বিপরীতে যদি 10% বোনাস দেওয়া হয়, মানে 10টা শেয়ার বোনাস দিলে এই 100টা শেয়ারের বাজার মূল্য যদি তখন ধরলাম যে আপনার 90 টাকা করে থাকে, এই 10% যে শেয়ার বোনাস দিল এটার দামটা অ্যাডজাস্ট করা হয়, তখন এইটার দাম আর 90 টাকা থাকে না, ধরেন যে 80 টাকা চলে আসে। কিন্তু পরবর্তীতে এই শেয়ার সংখ্যা বাড়ানোর কারণে আপনার ডিভিডেন্ড সংখ্যা বাড়তে কিন্তু থাকে। এখন আসি যে ডিভিডেন্ড পাওয়ার জন্য আপনি শেয়ারটাকে সারা এই যে 365 দিন ধরে রাখতে হবে কিনা, কোম্পানির সাথে কি 365 দিন থাকতে হবে। তো এখানে মজার সুবিধা হচ্ছে যে না, আপনি যদি রেকর্ড ডেটে আপনি যদি কোম্পানিটা শেয়ার আপনার নামে থাকে তবেই আপনি কি পেয়ে যাবেন, ডিভিডেন্ড পেয়ে যাবেন, সারা বছর হোল্ড করার কোনো দরকার নাই। তো এর পদ্ধতিটা হচ্ছে, 1 নম্বরে হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্থ বছর শেষে কোম্পানি ডিক্লারেশন করে, তার আর্থিক বছর শেষে কোম্পানি যাবতীয় হিসাব নিকাশ করে, করার পর সে যদি সেই বছর ডিভিডেন্ড দিতে চায় অথবা নাও দিতে চায়, কোম্পানি একটা ডিক্লারেশন দেয় যে আমরা ডিভিডেন্ড দিলে কত পার্সেন্ট দিব, না দিলে আমরা দিব না। আর ওই ডিক্লারেশনে কত শতাংশ ডিভিডেন্ড দেওয়া হবে, তার রেকর্ড ডেটটা কবে হবে, মানে কত তারিখে শেয়ারটা আপনার কাছে থাকলে আপনি ডিভিডেন্ড পাবেন সেই তারিখ তারা ঘোষণা করে। নর্মালি ডিক্লারেশনের তারিখ থেকে 30 দিনের মধ্যেই রেকর্ড ডেটটা কিন্তু থাকে। এখন আসি রেকর্ড ডেট। রেকর্ড ডেট মানে হচ্ছে এই ডেটে সিডিবিএল এ কোম্পানির শেয়ারগুলা যার যার নামে নিবন্ধিত থাকবে সে কি হবে, সে যাবতীয় বোনাস পাবে, অন্যরা কিন্তু পাবে না। এখন বাংলাদেশে নর্মালি আপনি যে কোনো যখন শেয়ার কিনেন T+2 ডেটে সেটার কি হয়, নিষ্পত্তি ঘটে। আজকে শেয়ার কিনছেন, পরবর্তী 2 ট্রেডিং ডেতে আপনার নামে আসবে, মানে পরবর্তী 2 দিনে ম্যাচিউর হবে, তারপরে বিক্রি করতে পারবেন। তো এটা নিবন্ধিত হয় সিডিবিএল এ কি থাকে আপনার নামে, সেটা নিবন্ধিত হয়ে যায়। তাইলে আপনি নর্মালি স্বাভাবিক নিয়ম হচ্ছে, তাইলে আপনি 2 দিন পূর্বে শেয়ারটা কিনবেন যাতে আপনার নামে নিবন্ধিত হয়, শেয়ার পাইতে পারেন। তবে যেহেতু এর পরেও আরো 2 দিন থেকে যায়, যেহেতু T+2, তো এই জন্য বাংলাদেশে একটা জিনিস চালু আছে, সেটা হচ্ছে স্পট ট্রেডিং। রেকর্ড ডে পূর্ববর্তী 2 দিন কি হয়, স্পট ট্রেডিং হয়, অর্থাৎ রেকর্ড ডে এর পূর্বে এই 2 দিন স্পট ট্রেডিং সিস্টেম চালু আছে, যাতে আপনি ওই দিন কিনলেও এর যেই ক্যালকুলেশন এটা T+0 দিনে হয়, মানে আজকে কিনলে আজকে আপনার নামে চলে আসবে। তাহলে রেকর্ড ডে এর পূর্বে যখনই দেখবেন যে কোম্পানিটা স্পট ট্রেডিং হচ্ছে, যদি ওই দিনও কিনেন আপনি ডিভিডেন্ড পাবেন। এখন ইন্টারন্যাশনালি যে এই শব্দটা ব্যবহার করা হয় এক্স ডিভিডেন্ড ডেট, তো এটা এই জন্যই দেওয়া হয় যে এই ডেটে থেকে পরবর্তী দিনে, ওই দিন অথবা তার পরবর্তী দিন কিনলে আপনি ডিভিডেন্ড পাবেন না, তার মানে এক্স ডিভিডেন্ড ডে এর পূর্বে আপনাকে কিনতে হবে। বাংলাদেশে এই শব্দ ব্যবহার করা হয় না, বাংলাদেশে জাস্ট রেকর্ড ডেট ব্যবহার করা হয়, এতটুকু। এরপরে এজিএম এর ডেট দেওয়া থাকবে, অ্যানুয়াল জেনারেল মিটিং। এই রেকর্ড ডেট থেকে পরবর্তী মোটামুটি ধরেন যে 30 দিনের মধ্যে এই এজিএম গুলো অনুষ্ঠিত হয়। এখানে যারা মূল মালিক তারা যারা ডাইরেক্টর আছেন, যে ডিভিডেন্ডটা তারা ঘোষণা করলেন এটা তারা অ্যাপ্রুভ করবে অথবা রিজেক্ট করবে, তার মানে মূল মালিকের অ্যাপ্রুভালের জন্য এজিএমটা করা হয়।
এজিএম করার পরে যেটা হবে সেটা হচ্ছে পেমেন্ট ডেট। তো নর্মালি এজিএম থেকে 30 দিনের পরে আপনার যেই অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে ওই অ্যাকাউন্টে চলে আসবে। যদি আপনার কাছে টিন সার্টিফিকেট দেওয়া থাকে তাহলে 10% কাটবে, আর টিন সার্টিফিকেট না থাকলে 15% কাটবে। অথবা আপনি চাইলে আপনার ব্রোকারেজ হাউসে ইনস্ট্রাকশন দিয়ে রাখতে পারেন, আপনার ব্রোকারেজ হাউসের অ্যাকাউন্টে চলে আসবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না, পরে সেটা দিয়ে আপনি আবার শেয়ার কিনতে পারবেন। এখন বাংলাদেশে ব্যাংকিং সেক্টরটা একটু পৃথক। ব্যাংকিং সেক্টরে ডিভিডেন্ড দেওয়ার আগে তাদেরকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয়। কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রথমেই দেখে যে ওই ব্যাংকটার ক্যাপিটাল এডিকুইসি রেশিও ঠিক আছে কিনা, CAR ঠিক আছে কিনা, খেলাপি ঋণের পরিমাণ বেশি কিনা। কারণ 10%-এর বেশি যদি খেলাপি ঋণ থাকে তাহলে ওই কোম্পানিটা যতই লাভ করুক তাকে ডিভিডেন্ড দিতে দিবে না। এরপরে ব্যাংকের লাভ এবং রিজার্ভ পর্যাপ্ত আছে কিনা এটা তারা সেখানে যাচাই করে। ব্যাংকের বিভিন্ন প্রকার সিস্টেমের উপর ভিত্তি করে কোনো ব্যাংকের লাভের 10%, কোনো ব্যাংকের লাভের 20% সেখানে আগে রাখতে হয়, তারপরে যদি থাকে তখন। আর ব্যাংকের ক্ষেত্রে শুধু চলতি বছরের লাভ থেকে ডিভিডেন্ড দেওয়া যায়। অন্যান্য কোম্পানি যে টাকাগুলো রিটেইন করে চাইলে সেখান থেকে দিতে পারে, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে চলতি বছরের লাভ থেকে ডিভিডেন্ড দিতে হবে। এইগুলো বিবেচনা করে তখন ব্যাংকে বাংলাদেশ ব্যাংক অনুমতি দিতে পারে অথবা রিজেক্টও করতে পারে। এখন বাংলাদেশে নর্মালি 4 প্রকারের কোম্পানি আছে। কিছু কোম্পানির বছর শেষ হয় জুন মাসের 30 তারিখে, কিছু কোম্পানির 31শে ডিসেম্বর, আবার কিছু কোম্পানির 31শে মার্চ, কিছু কোম্পানির 31শে সেপ্টেম্বর। তবে বেশিরভাগ কোম্পানি 30শে জুন এবং 31শে ডিসেম্বর, আর কিছু কোম্পানি আছে যেটা 31শে মার্চ। তো এই ডেটগুলো আপনার জানা এই জন্যই প্রয়োজন। যেমন ধরেন যে যেগুলো ডিসেম্বর ক্লোজিং গেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে 3 মাস চলতেছে এখনো তারা ডিভিডেন্ড ঘোষণা করে নাই। তার মানে মোটামুটি ধরেন যে 120 দিনের মতো লেগে যায় যাবতীয় ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করে, যাবতীয় অডিট করার জন্য 120 দিনের মধ্যে তাদেরকে যাবতীয় কাজ করতে হয়। তার মানে মোটামুটি 4 মাস কিন্তু লেগে যায়। যেগুলো জুন ক্লোজিং থাকে সেগুলো দেখা যায় যে নভেম্বর ডিসেম্বরের দেয়া, তার মানে মোটামুটি 3 মাস হাতে কিন্তু থাকে। তো এক্ষেত্রে আপনি যদি ডিভিডেন্ডের আশা করেন তাহলে অবশ্যই অবশ্যই ধরেন যে আপনার 3-4 মাস আগে ইনভেস্ট করবেন, তাহলে কম দামে পাবেন। এখন বছরে কয়বার ডিভিডেন্ড দেয়? তো নর্মালি কোম্পানি দেখা যায় যে একবারই ডিভিডেন্ড দেয়, তবে কিছু কোম্পানি আছে তারা 2বারও দিতে পারে, 3বারও দিতে পারে, 4বারও দিতে পারে। যেমন ধরেন যে গ্রামীণ ফোন আছে, এরা প্রতি 6 মাসে তাদের ডিভিডেন্ড দিয়ে দেয়। মেরিকো আছে, দেখা যায় যে তারা প্রতি 3 মাসে ডিভিডেন্ডটা দিয়ে দেয়। তো এইরকম আপনিও যেমন এটা ছাড়া লাফাজ আছে, LHB, তো তারাও প্রতি 6 মাসে ডিভিডেন্ডটা দিয়ে দেয়। তো এই যে 6 মাসে দিচ্ছে এটাকে আমরা বলি যে ইন্টিরাম ডিভিডেন্ড, আর যেটা 1 বছরে দিচ্ছে টোটালটা হিসাব করে এটাকে বলতেছি ফাইনাল ডিভিডেন্ড। তো ডিভিডেন্ড আমার মতে যারা প্রতি 3 মাসে দিয়ে দেয় এই কোম্পানিগুলোতে ভালো, কারণ এই টাকাটা আবার আপনি পুনর্বিনিয়োগ করতে পারেন, কম্পাউন্ডিং ইফেক্টটা ভালো পাওয়া যায়। অথবা গ্রামীণ ফোনের মতো 6 মাসে দিয়ে দেয়, এটাও কিন্তু বেস্ট। 1 বছরে দিয়ে দেওয়াটা কিছুটা লেন্থি মনে হয়। এখন আসি আমরা ডিভিডেন্ড ইনভেস্টিং আপনি কিভাবে এটা করবেন। আজকের ভিডিওটা যেহেতু ডিভিডেন্ড রিলেটেড, তো দেখেন ডিভিডেন্ড কিন্তু আপনার বলতে পারেন যে একটা পজিটিভ ক্যাশ ফ্লো, যেটা সব সময় প্রতি মাসে মাসে আপনার কাছে আসতেছে। এটা আপনি যদি পুনর্বিনিয়োগ করতে থাকেন, আপনি নতুন নতুন চারার গাছ লাগাচ্ছেন, আপনার বাগানটা তাড়াতাড়ি অন্যদের তুলনায় তাড়াতাড়ি বড় হবে। তো এই ক্ষেত্রে জেনারেল একটা নিয়ম, যেটা ধরেন যে বাংলাদেশে বলতেছে কোম্পানি যদি 100 টাকা ইনকাম করে তাহলে কোম্পানি কমপক্ষে 30 টাকা যাতে ডিভিডেন্ড আকারে দিয়ে দেয়। এটা সরকার একটা নিয়ম বানাইছে যাতে মানুষ শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী হয়। কারণ বাংলাদেশে কিছু টাউট বাটপার কোম্পানি আছে ডিভিডেন্ড দিতে চায় না। তো এই যদি এখন কেউ এটা না মানে, ধরেন যে 100 টাকা ইনকাম করে সে 25 টাকা ডিভিডেন্ড দিল, তখন তার কাছে সে রেখে দিল কত? 75 টাকা। তো সরকার বলতেছে যে টোটাল 75 টাকার উপর আমি 10% কর আরোপ করব। তো কিছু কিছু গাদ্দার কোম্পানি দেখা যায় যে 30% মানুষকে দেয় না, কিন্তু সরকারকে তারা 10%, টোটাল টাকার উপর 10% কর দেয়। এটা জাস্ট জেনারেল একটা নিয়ম। তো আমরা ডিভিডেন্ড ইনভেস্টিং এর জন্য সেই কোম্পানিগুলোই সিলেক্ট করব যাদের পে আউট রেশিও কমপক্ষে 40%। তাইলে আপনি এমন কোম্পানিগুলোই সিলেক্ট করবেন, কোনো রুগ্ন কোম্পানি না, যে কোম্পানিগুলো 100 টাকা ইনকাম করলে কমপক্ষে 40 টাকা ডিভিডেন্ড আকারে দিয়ে দেয়। 1 নাম্বার আপনার এইটা ক্রাইটেরিয়া থাকবে। 2 নাম্বার, আর ওইটা অ্যাটলিস্ট যাতে 15% হয়।
3 নাম্বার তার ইপিএস গ্রোথটা অ্যাটলিস্ট যাতে 10% হয়, আর ডিভিডেন্ডটাও যাতে প্রতি বছর বছর বাড়তে থাকে কমপক্ষে 10%। এই 4টা ক্রাইটেরিয়া যদি কোনো কোম্পানি ফুলফিল করে তাহলে ওই কোম্পানিগুলোতে আপনি ডিভিডেন্ড ইনভেস্টিং করতে পারেন। ক্যাপিটাল গেইন হোক বা না হোক, ডিভিডেন্ডের টাকা দিয়ে আপনার কি হয়ে যাবে, মূল্য পরিশোধ হয়ে যাবে। তো বলবেন যে ভাই তাহলে এই 4টা ক্রাইটেরিয়া দিয়ে আমরা কয়টা কোম্পানি পাবো? তো চলেন আমরা ওয়েবসাইটটা একটু দেখার চেষ্টা করি। এখানে আপনাদের সামনে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে যে fiscal.ai। তো এখান থেকে আমরা কান্ট্রি নিলাম আমাদের স্টক এক্সচেঞ্জ, এরপরে আমরা চলে যাই আমাদের আরওইতে। আরওই কত বলছি আমরা? আরওইটা আমরা নর্মালি যে কোনো ক্ষেত্রে ডিভিডেন্ড যেহেতু তারা দেয় কি না দেয়, তো এই জন্য আপনি অবশ্যই 10 বছরের অ্যাভারেজ নেবেন। ভালো কোম্পানি ছাড়া আসলে ডিভিডেন্ড দেওয়া সম্ভব না। তাহলে এই আরওইটা যদি আমরা 15% দিয়ে দেই, আর এখানে পে আউট রেশিও মানে ওই কোম্পানিটা কত পার্সেন্ট তার ডিভিডেন্ডটা পে করতেছে 40 রাখে দিলাম। তো এটা দিয়ে যদি দেই মাত্র 8টা মাত্র কোম্পানি পাচ্ছি। টোটাল বাংলাদেশের শেয়ার বাজারে এতগুলো কোম্পানি থেকে 8টা কোম্পানি পাচ্ছি যাদের পে আউট রেশিওটা মোটামুটি 40-এর উপরে। এর মধ্যে স্কয়ার ফার্মা আছে, ব্যাডবিসি আছে, বার্জার আছে, লাফাজ হোলসিম আছে, জিপি আছে, ইউনিলিভার, মেরিকো এবং রেকিট। এখন এইটার উপর ভিত্তি করে আপনি কিন্তু কোম্পানিগুলো কিনবেন না। এখানে তো প্রায় 8টা আসছে। তো এটার মধ্যে আমরা আরো যেটা বলি, যেটার মধ্যে আমরা যেটা বলছি কি প্রয়োজন হবে, আমাদের ইপিএস এর গ্রোথ লাগবে। ইপিএস এর গ্রোথটা আমরা 5 বছরের নেই, যাতে অন্তত একটু পজিটিভ থাকে, 10%ও যদি না হয় যাতে পজিটিভ থাকে। তাহলে এখানে দেখি যে আমরা কতটা কোম্পানি, 3টার তো মোটামুটি আমাদের নেগেটিভই আছে। গ্রামীণ ফোনের নেগেটিভ, ইউনিলিভারের নেগেটিভ, ব্যাডবিসি মোটামুটি স্থিতিশীল। তাইলে আমরা এখানে অন্তত 1% নেই যে পজিটিভগুলা থাক, নেগেটিভগুলা বাদ যাক। কারণ আপনার 1000টা কোম্পানির কিন্তু দরকার নেই। তাহলে এখন 5টা কোম্পানি চলে আসলো, কে? স্কয়ার, মেরিকো, বার্জার, এলএসবি এবং রেকিট। তো এখন আমরা এদের যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রেভিনিউ গ্রোথটা 5 বছরের একটু দেখার চেষ্টা করি যে তাদের ব্যবসা বাড়তেছে কিনা। ব্যবসা কমলে ওইরকম কোম্পানি ধীরে ধীরে আপনাকে ডিভিডেন্ড কিন্তু দিতে পারবে না। তো রেভিনিউ গ্রোথের ক্ষেত্রে আমরা যদি দেখি গত 5 বছরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিটাই স্থিতিশীল বা বৃদ্ধিতে আসে। তাহলে আমরা এখানে দেখেন 4টা ক্রাইটেরিয়া ফুলফিল করলাম। 1 নম্বরে হচ্ছে পে আউট রেশিও 40-এর উপরে, 2 নম্বরে হচ্ছে আরওইটা 10 বছরের গড়ে আমরা 15%-এর উপরে, ইপিএসটা আমরা অ্যাটলিস্ট পজিটিভ মানে প্রতি বছর বছর বাড়ছে, ডবল ডিজিটে না হোক। ডবল ডিজিটে নিতে গেলে মাত্র 3টা কোম্পানি পাবো, কিন্তু আমাদের একটু ভ্যারাইটির দরকার, ওই জন্য আমরা পজিটিভ রাখছি যে অন্তত বাড়তেছে, এই রেভিনিউ তার ব্যবসাটাও বাড়তেছে। এই রকম 4টা ক্রাইটেরিয়া দেওয়ার পর আমাদের কাছে সর্বশেষ আসলো কয়টা? মাত্র দেখেন যে 5টা কোম্পানি, স্কয়ার ফার্মা, মেরিকো, বার্জার, এলএসবি এবং র্যাকিট। তাহলে আপনি এই 5টা কোম্পানিতে ডিভিডেন্ডের জন্য বিনিয়োগ করতে পারেন। ডিভিডেন্ডের জন্য আপনি বিনিয়োগ করতে পারেন। আগামী 10, 15, 20 বছরের পরে আপনি কি করবেন, ডিভিডেন্ডগুলো আরো কিন্তু বেশি পাওয়া শুরু করবেন। অনেকেই আমরা ডিভিডেন্ডটা ভালো করে বুঝি না। যেমন ধরেন যে বলি যে ভাই স্কয়ারের আমি যদি শেয়ার কিনি মোটামুটি দেখা যায় যে আমি 5 থেকে 6% পাই। তো ব্যাংকে টাকা রাখলেও তো আমি 10% পাবো, সঞ্চয়পত্র কিনলে 12% পাবো। ব্যাংকে আপনার মূল টাকাটা স্থিতিশীল থাকবে, বাড়বে কি বাড়বে না জানি না, আগামী 5 বছর পরেও এটাই পাবেন সুদের হারটা। কিন্তু শেয়ার বাজারে যে সুবিধাটা, কোম্পানিটা যেমন ধরেন যে এইবারে তারা 6 টাকা করে 12 টাকা প্রতি শেয়ারে দিচ্ছে, আগামীবারে তারা আমরা আশা করতেছি কমপক্ষে 13 থেকে 14 টাকা দিবে। এভাবে প্রতি বছর বছর যেহেতু তার ইনকাম বৃদ্ধি পাচ্ছে, ওই একবারই তো আপনি টাকা দিচ্ছেন 200 টাকা বা 220 টাকা। এর বিপরীতে আগামী 5 বছর পর চিন্তা করেন, সে আপনাকে তখন ডিভিডেন্ড ইল্ড আপনার হয়ে যাবে 20%, 30%, 40%। এই টোটাল জিনিসটা বুঝতে হবে। তো আশা করি ডিভিডেন্ড ইনভেস্টিং এর কিছুটা মৌলিক ধারণা আপনারা পাইছেন। আর ডিভিডেন্ড ইনভেস্টিং এর মাধ্যমে আসলেই আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব। এক্ষেত্রে মাথার সাইকোলজিটা একটু চেঞ্জ করবেন। আপনি ভালো কোম্পানি, এই ভালো কোম্পানিগুলো আপনি কিনবেন। আর কেনার ক্ষেত্রে আপনি এটা চিন্তা করবেন না যে কত টাকা দিলেন, আপনি চিন্তা করবেন যে আপনি একটা ব্যবসা কিনে নিলেন, একবারই আপনি টাকা দিয়ে দিলেন, যা দেওয়ার দিয়ে দিচ্ছেন,
এখন প্রতি বছর প্রতি 3 মাসে সে আপনাকে লাভ দিচ্ছে, এটা সারা জীবন চলবে, কোম্পানিটা ভালো যতদিন আছে চলবে, কোনো সমস্যা নেই। তাহলে শেয়ার বাজারে এই যে সাময়িক দাম বাড়লো কি কমলো, এটাতে আপনার টেনশন হওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। আর ব্যাংকের শেয়ারগুলোতে আমরা যেটা বললাম, ভালো ব্যাংক ছাড়া যেটা করা যাবে না, ডিভিডেন্ডের জন্য বিনিয়োগ করা যাবে না। ভালো ব্যাংক হাতে গোনা কয়েকটা আছে, মাত্র 4টা থেকে 5টার মতো। সিটি ব্যাংকটা আছে, পূর্বালী, উত্তরা, এটা ছাড়া ট্রাস্ট, এই এটা ছাড়া প্রাইম এবং ইবিএল, এই 5টা ছাড়া অন্য কোম্পানিগুলোতে ডিভিডেন্ডের জন্য বিনিয়োগের এখনো পথ আমরা কিন্তু দেখতেছি না। তো যাই হোক, মোটামুটি রমজান শেষে আমাদের আবার নতুন ব্যাচ শুরু হবে। যারা এই আমাদের কোর্সে অংশগ্রহণ করতে ইচ্ছুক জানাবেন। আসসালামু আলাইকুম। আর আমাদের ধারাবাহিক সিরিজটা চলবে। গত পর্বে আমরা উত্তরা ব্যাংক দেখেছিলাম, এবার আসবে আমাদের পূবালী ব্যাংক। এরপরে ধীরে ধীরে আমরা ব্র্যাক ব্যাংকটা, তারপরে সিটি এবং অন্যান্য ব্যাংকগুলা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।